হ্যালো অ্যান্ড ওয়েলকাম। নমস্কার। চলো আজকের সেট 7 নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমরা সেট 6 পর্যন্ত এসে গেছিলাম। তো আজকে আমাদের সেট 7 নিয়ে আলোচনা। চলো শুরু করা যাক। The Article 21 of the Indian Constitution secures, অর্থাৎ আর্টিকেল 21 এর মাধ্যমে কি সিকিউর করা হয়েছে? রাইট টু লাইফ অনলি, রাইট টু পার্সোনাল লিবার্টি অনলি, রাইট টু লিবার্টি অ্যান্ড প্রাইভেসি, রাইট টু লাইফ, পার্সোনাল লিবার্টি অ্যান্ড রাইট টু প্রাইভেসি। এটা রাইট টু লাইফ অনলি এই অপশনটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র অনলি নয়, ঠিক আছে? অনলিটার জন্য এটা ভুল। রাইট টু লাইফ, পার্সোনাল লিবার্টি অ্যান্ড রাইট টু প্রাইভেসি, এই তিনটে জিনিসই আর্টিকেল 21 এর মাধ্যমে আমাদের সিকিউর করা হয়েছে কনস্টিটিউশন। ওকে, চলো। রাইট টু ইনফরমেশন ইন ইন্ডিয়া ইজ এ ফান্ডামেন্টাল রাইট, লিগ্যাল রাইট, বোথ ফান্ডামেন্টাল আর লিগ্যাল রাইট, নাইদার ফান্ডামেন্টাল নন লিগ্যাল রাইট। আচ্ছা, এটা হচ্ছে বোথ ফান্ডামেন্টাল আর লিগ্যাল রাইট। লিগ্যাল রাইট কেন না? রাইট টু ইনফরমেশন যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে 19 সাবক্লজ 1 সাবক্লজ এর আন্ডারে একটা ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, এবং এটা রাজনারায়ণ রাজনারায়ণ ভার্সাস স্টেট অফ উত্তরপ্রদেশ, স্টেট অফ উত্তরপ্রদেশ ইউপি কেস, যেটা হচ্ছে 1975 ফেমাস কেস, তোমরা জানো সবাই। এখানে হচ্ছে 1971 এ যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে ইন্দিরা গান্ধীর এগেনস্টে ম্যাল প্র্যাকটিসের একটা ব্যাপার উঠে আসে, ইলেকশন ম্যাল প্র্যাকটিস। আচ্ছা, এক মিনিট, এটা ভালো করে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর এগেনস্টে ইলেকশন ম্যাল প্র্যাকটিসের একটা অভিযোগ আসে, ইলেকশন ম্যাল প্র্যাকটিস। এটার মানে কি না? রাজনারায়ণ ছিলেন তখনকার ইন্দিরা গান্ধীর অপোনেন্ট, ঠিক আছে? তো উনি অভিযোগ আনেন যে ইন্দিরা গান্ধী পাবলিক ফান্ডের ইউজ করেছেন ইলেকশন ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে? এই অভিযোগে এই কেসটা হয়। তখন ইউপি স্টেট এবং ওনাকে হচ্ছে গভর্নমেন্টাল যে ব্লু বুক হয়, সেই ব্লু বুক দেখানোর কথা বলা হয় এই কেসে। তখন ইউপি স্টেট হচ্ছে এটার এগেনস্টে দাঁড়ায় এবং বলে যে ব্লু বুক পাবলিশ করা যায় না। ব্লু বুক হচ্ছে এমন একটা বুক যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেখানে ইন্দিরা গান্ধীর যে সিকিউরিটি অ্যান্ড ট্রাভেলের যে খরচ ছিল, সেই খরচটাকে এই ব্লু বুকে নোট করা ছিল, এবং এটা পাবলিক করার কথা বলা হয়েছিল এই কেসে, রাজনারায়ণ কেসে। তো উত্তরপ্রদেশ স্টেট এটার স্ট্যান্ড নেয় এবং বলে যে ব্লু বুক একটি গভর্নমেন্ট ডকুমেন্টস, এটি কোনোদিন পাবলিশ করা যায় না। তখনই সুপ্রিম কোর্ট এই কেসে এন্টার করে এবং এলাহাবাদ হাইকোর্ট এই প্রভিশনটা দেয়। তখন সুপ্রিম কোর্ট এই কেসে এন্টার করে এবং বলে যে রাইট টু ইনফরমেশন একটি ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এ, তাই ব্লু বুক পাবলিশ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট কেস, রাজনারায়ণ ভার্সাস স্টেট অফ উত্তরপ্রদেশ, এটা 1975 এ হয়েছিল। আচ্ছা, এবার লিগ্যাল রাইট কেন বলছি? আচ্ছা, লিগ্যাল রাইট কোনটা? যেটাকে হচ্ছে স্ট্যাটুটরি অ্যাক্ট বা ল দ্বারা যেটাকে প্রোটেক্ট করা আছে। আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আমরা জানি 2005 সালে এসেছে, ঠিক আছে? তাই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 এর আন্ডারে এটি একটি লিগ্যাল রাইট, ঠিক আছে? এখানে কি বলা আছে? এনি সিটিজেন অফ ইন্ডিয়া মে রিকোয়েস্ট ইনফরমেশন ফ্রম এ পাবলিক অথরিটি, একটা পাবলিক অথরিটির কাছ থেকে এনি সিটিজেন, পাবলিক অথরিটির কাছ থেকে এনি সিটিজেন ইনফরমেশন রিকোয়েস্ট করতে পারে বা ইনফরমেশন চাইতে পারে, এবং এই পাবলিক অথরিটিকে রিপ্লাই করতে হবে কদিনের মধ্যে? রিপ্লাই করতে হবে এক্সপিডিটিয়াসলি, মানে হয় সঙ্গে সঙ্গে, না হলে উইথিন 30 ডেজ, 30 দিনের মধ্যে এটাকে রিপ্লাই করতে হবে। তাই এটা হচ্ছে বোথ ফান্ডামেন্টাল রাইট এন্ড লিগ্যাল রাইট। তাহলে ফান্ডামেন্টাল রাইট কিসের আন্ডারে দেখলাম আমরা? আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এর আন্ডারে, যেখানে ইম্পর্টেন্ট কেস হচ্ছে আমাদের রাজনারায়ণ ভার্সাস স্টেট অফ পাঞ্জাব, যেখানে দেখলাম যে ইন্দিরা গান্ধীর এগেনস্টে রাজনারায়ণ কি এনেছিলেন? ইলেকশন ম্যাল প্র্যাকটিসের অভিযোগ এনেছিলেন, এবং সেখান থেকে ব্লু বুকের কনসেপ্ট আসে। ব্লু বুক কি না? একটা গভর্নমেন্ট ডেটা যেখানে সিকিউর করা হয়, সেটা এক্সপেন্ডিচার হতে পারে, যে যা কিছু হতে পারে। তো এখানে বলা হয়েছিল যে ইলেকশন ম্যাল প্র্যাকটিসে ইন্দিরা গান্ধী পাবলিক ফান্ডের ইউজ করেছেন বা ইলেকশন ক্যাম্পেইনের ক্ষেত্রে। পরে সেটা প্রুভ হয় এবং সুপ্রিম কোর্ট সেখানে বলে যে রাইট টু ইনফরমেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এ। এবং
এটা লিগ্যাল রাইট কি করে না, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 যে একটা আমাদের এসেছে সেটার আন্ডারে এটা একটা লিগ্যাল রাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন inserted a new article 21A providing right to education in constitution? আচ্ছা, এই 21 এর আন্ডারে কি বলা আছে, অ্যাকচুয়ালি 21 কি বলছে, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির কথা বলছে, একটু আগেই আমরা দেখলাম আর্টিকেল 21। 21A কি বলছে, 21A বলছে হচ্ছে the state shall provide free and compulsory education, free and compulsory education, free and compulsory education to all children between age group of 6 to 14, 6 to 14, uh, in such manner the state may determine, অর্থাৎ এখানে কম্পালসারি এডুকেশনের কথা বলা আছে আর্টিকেল 21 সাবক্লজ এর আন্ডারে, এবং এটা অ্যাড হয় কিসে না, এটা অ্যাড হয় হচ্ছে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। এই 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরো একটা জিনিস অ্যাড হয়, আমরা আগে পড়েছি, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার আর্টিকেল 51A এর যে 11তম ফান্ডামেন্টাল ডিউটিস, যেখানে পেরেন্টস বা গার্ডিয়ানকে, পেরেন্টস অর গার্ডিয়ানকে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তাদেরকে কম্পালসারি এডুকেশন সেম ইয়ার 6 to 14 ইয়ার এজের মধ্যে চিলড্রেনকে অপরচুনিটি দিতে হবে ফর কম্পালসারি এডুকেশন আন্ডার আর্টিকেল 51A, যেটা 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের ইনসার্ট করা হয়েছে। আচ্ছা, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ডিপিএসপি তেও একটা চেঞ্জেস করা হয়েছে। ডিপিএসপি ডিপিএসপি তে কি চেঞ্জেস করা হয়েছে, 45 নম্বর যে আর্টিকেল ছিল সেটাকে একটু চেঞ্জ করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে the state the state shall endeavour to provide early childhood care and education, care and education up to 6 years। ঠিক আছে, অর্থাৎ 6 বছর অবধি স্টেট এন্ডেভিয়ার করবে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং আমাদের আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশনের, এটা 6 বছর পর্যন্ত। এটা হচ্ছে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তিনটে প্রভিশন তিন জায়গায় অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেখানে বলা হচ্ছে যে কম্পালসারি এডুকেশনটা স্টেটকে নির্দেশ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পেরেন্টস এবং গার্ডিয়ানদের কর্তব্য তার ছেলে মেয়েকে 6 থেকে 14 বছরের মধ্যে এডুকেশন এডুকেশনের অপরচুনিটি প্রোভাইড করা। ঠিক আছে, আর ডিপিএসপি তে 45 নম্বর আর্টিকেলে কি বলছে, দ্য স্টেট শ্যাল এন্ডেভিওর টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আপ টু এজ অফ 6 ইয়ার, এই দুটো 6 to 14 ইয়ার্স। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস দুটো হচ্ছে 6 to 14 ইয়ার্স, আর ডিপিএসপি এর ক্ষেত্রে ওটা 6 ইয়ার পর্যন্ত। ঠিক আছে, চলো, which of the following of the which one of the following statements relating to protection against arrest and detention of individuals under article 22 is not correct? আচ্ছা, আর্টিকেল 22 তে কি বলা আছে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সাম কেসেস এর কথা বলা আছে। সেখানে কি বলছে, নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টোডি উইথাউট বিং ইনফর্মড অফ দ্য গ্রাউন্ড অফ সাচ অ্যারেস্ট। এটা ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 22 সাবক্লজ 1 এ বলা আছে। No person shall be denied the right to consult and be defended by a legal practitioner
অফ হার চয়েস, এটাও আর্টিকেল 22 সাব ক্লজ 1 এ বলা আছে। এই দুটোই ঠিক আছে। আচ্ছা, এভরি পার্সন হু ইজ অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড ইন কাস্টোডি shall be produced before the nearest magistrate within a period of 1 week of such arrest. আচ্ছা, এইখানে একটা গন্ডগোল আছে। সেই গন্ডগোলটা কি? এই যে 1 week টার্মটা দেওয়া আছে, এটা কিন্তু নয়। এটা আর্টিকেল 22 সাবক্লজ 2 তে বলা আছে, এভরি পার্সন হু ইজ অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড ইন এ কাস্টোডি shall be produced before the nearest magistrate within a period of, এটা কত, 24 hours, 4 hours excluding the traveling time করে দিই, traveling time from the place of detention to magistrate, অর্থাৎ ম্যাজিস্ট্রেট থেকে ডিটেনশনের যে দূরত্ব, সেই দূরত্বে যাত্রার যে সময়, সেই টাইমটা এক্সক্লুড করে 24 hours এর মধ্যে তাকে কোর্টের সামনে আনতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের not correct, ঠিক আছে। in right to protection against arrest is not available a person in jail pursuant to judicial order, এটাও ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের সি অপশন, সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, এই দুটো আর্টিকেল 21 সাবক্লজ 1 এ বলা আছে, এটা সাবক্লজ 2 তে বলা আছে। শুধু 1 week এর জায়গায় এটা 24 hours বলা আছে। ওকে, চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাচড ইনকারেক্টলি, এদের মধ্যে কোনটা ইনকারেক্টলি ম্যাচড আছে। আচ্ছা, কি বলছে, আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এ রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, একদম ঠিক আছে। আচ্ছা, এগুলো আর্টিকেল 19 এর সব ক্লজ গুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রথম থেকেই আমি আসি। প্রথমে হচ্ছে আর্টিকেল 19 সাব ক্লজ 1 সাব ক্লজ এ, যেখানে আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলা আছে। আচ্ছা, তাহলে সাব ক্লজ বি তে কি বলা আছে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন নয়, প্রথমে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, প্রথমে কথা বলবে, তারপরে কি করবে, মিটিং করবে। তার জন্য কি করবে না, ফ্রিডম টু অ্যাসেম্বল peaceably and without arms. তাহলে আমরা প্রথমেই দেখলাম অ্যাসোসিয়েশন ফর্মটা, এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার। তাহলে অ্যান্সারটাকে মার্ক করে নিই, তারপরে বাকিগুলোতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার। তাহলে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমাদের ঠিক আছে। আচ্ছা, এবার বি টা হলো, এবার সি তে কি বলা আছে, সি তে হচ্ছে অ্যাসোসিয়েশন ফর্মের কথা বলা আছে, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন or union or cooperative societies, ঠিক আছে, এগুলো ফর্ম করতে পারবে। এবিসি গেল। আচ্ছা, ডি তে কি বলা আছে, ডি তে বলা আছে ফ্রিডম, আচ্ছা, টু মুভমেন্ট। তাহলে প্রথমে হচ্ছে কথা বলবে, তারপর ওরা মিটিং করবে, তারপরে অ্যাসোসিয়েশন করবে, তারপরে এদিকে ওদিকে যাবে মুভমেন্ট করতে। তাহলে ফ্রিডম টু মুভমেন্ট থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ডি গেল। আচ্ছা, এর পরের পেজে আমি যাচ্ছি। ই, তে কি বলা আছে, তাহলে এদিকে ওদিকে ঘুরতে পারবে যখন, তারপরে কি করবে, রিসাইড ফ্রিডম অফ রেসিডেন্স অ্যান্ড সেটেলমেন্ট ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি। আচ্ছা, তাহলে প্রথমে কথা বললো, তারপর কি করবে, অ্যাসেম্বল মিটিং করবে, তারপরে অ্যাসোসিয়েশন ফর্ম করলো, তারপরে এদিক ওদিক মুভমেন্ট করলো, তারপরে কি করবে, ডিসাইড করলো। ই, এফটা হচ্ছে আগে ছিল, এটাকে ডিলিট করা দেওয়া হয়েছে, এটাকে রিপিল হয়ে গেছে এটা, ঠিক আছে, এটাকে পড়ার দরকার নেই। ই, এফ, জি তে তাহলে কি বলবে, এবার ডিসাইড করেছে, তাহলে তাকে বাঁচতে হবে, বাঁচার জন্য কি করবে, ব্যবসা বাণিজ্য করবে।
তাহলে ফ্রিডম অফ প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন, অকুপেশন, ট্রেড অর বিজনেস, অকুপেশন, ট্রেড অর বিজনেস। ঠিক আছে, তাহলে কি দেখলাম আমরা? এ তে বলছে ফ্রিডম, রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। বি তে বলছে ফ্রিডম অফ অ্যাসেম্বল পিসেবল উইথাউট আর্ম। সি তে বলছে ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন, তাহলে প্রথমে কথা বলবে, তারপরে মিটিং করবে, তারপরে অ্যাসোসিয়েশন ফর্ম করবে, ইউনিয়ন বা কোঅপারেটিভ ফর্ম করবে, দিয়ে সেখান থেকে কি করবে, মুভমেন্ট করবে এদিক ওদিক থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মিটিং মিছিল যেটাকে বলে। ঠিক আছে, যেখানে সেখানে ভাষণ দেবে, দিয়ে কি করবে, ফ্রিডম অফ রিসাইড, তারপর একটা জায়গায় সেটেল করবে, রিসাইড অ্যান্ড সেটেলমেন্ট। তারপরে কি করবে, তারপরে হচ্ছে প্রফেশন, যখন সেটেল করবে সেখানে কি একটা বিজনেস, একটা বেঁচে থাকার জন্য টাকা রোজগার দরকার, তখন বিজনেস, প্রফেশন বা অকুপেশন করবে, এইভাবে মনে রাখতে পারো। তাহলে বিটা ভুল। আচ্ছা, ই তে কি, ফ্রিডম অফ রেসিডেন্স আমরা দেখেছিলাম। জি তে হচ্ছে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। সবগুলোই আমরা দেখে নিয়েছি। চলো, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। হুইচ অফ দ্য ফলোইং প্রভিশনস আর কন্টেন্ট ইন আর্টিকেল 20? আর্টিকেল 20 তে কি বলা আছে? আর্টিকেল 20 তে বলা আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। লিখে দিচ্ছি, প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশন অফ অফেন্সেস। অফেন্সেস, আচ্ছা কেউ যদি অফেন্স করে তার বিরুদ্ধে কি, তার এগেনস্টে কি কি প্রোটেকশন আছে? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, এটাকে বলছে রেট্রোস্পেক্টিভ ল। রেট্রোস্পেক্টিভ ল মানে কি? মানে ধরো আজকের দিন, আজকে কত তারিখ, 26 তারিখ, 26 না 27, আচ্ছা 27 তারিখ, ঠিক আছে। আচ্ছা 27 তারিখ, আজকে আমি একটা ক্রাইম করলাম কিছু, ঠিক আছে, আজকে আমি কিছু ক্রাইম করলাম, ধরো আমার জুন মাসের 1 তারিখে একটা নতুন ল এলো, এই যে আমি ক্রাইমটা করেছি, এখন যে ল আছে তার অধীনে আমার বিচার হবে। এই জুন মাসে যে লটা আসছে তার আন্ডারে কিন্তু আমার বিচার হবে না, কারণ এটাকেই বলছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। মানে পরবর্তীকালে কোনো ল এলে তার আন্ডারে আগের কোনো ক্রাইমের বিচার করা যাবে না। ঠিক আছে, ধরো এখানে আমি বিয়ে করলাম, ঠিক আছে 27 তারিখ, এবার 1 তারিখ একটা ল এলো যে বিয়ে করলেই ফাঁসি হবে, এর আগে আমি বিয়ে করে নিয়েছি, তাহলে 1 তারিখ কিন্তু আমার ফাঁসি হবে না। ঠিক আছে, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, এটা একটা ব্যাপার। নো ডাবল জিওপার্ডাই, মানে কি বলছে, ধরো আমি একটা ক্রাইম করলাম, যা কিছু একটা ক্রাইম, কেউ আবার বলবে বিয়ে করা আবার ক্রাইম হয়ে গেল কবে থেকে, ওটা আলাদা ব্যাপার। ঠিক আছে, ধরো আমি আজকে একটা চুরি করেছি কারোর একটা জিনিস, তার জন্য আমি 14 বছর ধরে জেল খাটছি। ঠিক আছে, আমার বিচার চলছে, বিচার চলছে, 14 বছর পরে আমি কি হলাম, আফটার 14 ইয়ার্স আমি কনভিক্ট হলাম যে আমি এটার ভিকটিম, কিন্তু আমি 14 বছর অলরেডি জেল খেটে নিয়েছি, তার জন্য আবার আমাকে 14 বছরের সাজা দিয়েছে। তাহলে এইটা ডবল, একই কনফ্লিক্টের জন্য, একই অফেন্সের জন্য আমার দুবার সাজা হওয়া যাবে না। ঠিক আছে, ধরো সাজা আবার কোনো সময় ফাঁসি দিয়ে দিল, তাহলে 14 বছর জেল খাটলাম আবার ফাঁসি দিল, এটা যেন না হয়, যেটা আমাদের ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়েছিল, এই জিনিসটা যেন না হয়। ঠিক আছে, এটা বলা আছে ডবল জিওপার্ডের ক্ষেত্রে। নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ যে অ্যারেস্ট বা ডিটেন আছে, যে পার্সন, সে নিজে নিজে নিজের এগেনস্টে কোনো কিছু বলতে পারবে না কোনো চাপে। ঠিক আছে, অর্থাৎ 1 2 3 তিনটেই এখানে রাইট, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য ফান্ডামেন্টাল রাইটস এগেনস্ট দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন? এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন এর এগেনস্টে কোন আইনটা? একটা একটা করে যদি আমি দেখি, তাহলে 17তে কি বলা আছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা আছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আচ্ছা, আর্টিকেল 19 যদি আমি দেখি, তাহলে কি বলছে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা আমরা আগে ডিটেলসেই দেখে নিয়েছি। মোটা মোটা উপর থেকে যদি দেখি, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এক্সপ্রেশনের কথা বলা আছে এখানে। আচ্ছা, আর্টিকেল 23 তে কি বলা আছে? আর্টিকেল 23 তে বলা আছে হচ্ছে আমাদের প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং
অর্থাৎ আগে যেটা দেবদাসী সিস্টেম ছিল, অ্যান্ড ফোর্সড লেবার মানে বেকার সিস্টেম যেটা, এইগুলোর এক্সাম্পল তোমরা অনেকেই পাবে। প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার, এটা হচ্ছে 23। আর্টিকেল 24 ইজ দ্য রাইট অ্যান্সার। 24 এ কি বলছে? এগেইনস্ট এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন, এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন কি বলছে? প্রহিবিশন অফ চাইল্ড লেবার, প্রহিবিশন অফ চাইল্ড লেবার বিলো দ্য এজ অফ 14। কারণ 21 আর্টিকেল 21 এতে আমরা কি দেখেছিলাম? The state shall provide compulsory education to all children between the age group of 6 to 14। আর্টিকেল 21 এতে আমরা দেখেছিলাম as state may deem fit বা as state determined, ঠিক আছে। আর্টিকেল 24 এ আমরা কি বলছি? প্রহিবিশন অফ চাইল্ড লেবার বিলো দ্য এজ অফ 14, 14 বছরের নিচে চাইল্ড লেবার করানো যাবে না। এই 14, এই 4 আর 4 24 এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। যেহেতু 23 24 রাইট টু এক্সপ্লয়টেশনের এগেনস্টে আছে, ঠিক আছে। আর্টিকেল 23 অ্যান্ড 24 প্রোটেস্ট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন নয়। আর্টিকেল 23 আর 24 হচ্ছে আমাদের কিসের এগেনস্টে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের, ঠিক আছে। আচ্ছা, on which of the following grounds restrictions may not be imposed on right to freedom of religion? রিলিজিয়নের ক্ষেত্রে which of the following grounds restriction may not be imposed, রেস্ট্রিকশন কিসের ক্ষেত্রে ইম্পোজ করা যায় না? পাবলিক অর্ডার, মোরালিটি, সিকিউরিটি অফ ইন্ডিয়া, হেলথ। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সিকিউরিটি অফ ইন্ডিয়া। কারণ আন্ডার আর্টিকেল 25, আর্টিকেল 25 এ কি বলা আছে না? ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রিডম অফ কনসাইন্স, কনসাইন্স and free profession, practice and propagation of religion, এটা হচ্ছে আর্টিকেল 25 এ বলা আছে। আর্টিকেল 25 ক্লজ 1 যদি আমি দেখি, সেখানে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মোরালিটি এবং হেলথের কথা বলা আছে, সিকিউরিটি অফ ইন্ডিয়ার কথা বলা নেই। তাই সিকিউরিটি অফ ইন্ডিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। Which of the following is correct about right to freedom of religion? It is available to citizens only, এটা সিটিজেন্স এর কথা মেনশন করা নেই। It includes the freedom to convert, একদমই নয়। It cannot be subjected to any restriction, রেস্ট্রিকশন আমরা দেখেছি পাবলিক অর্ডার, মোরালিটি এবং হেলথের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। It covers religious belief as well as religious practices, একদম ঠিক। এটা রিলিজিয়াস বিলিফের সঙ্গে সঙ্গে রিলিজিয়াস প্র্যাকটিসকেও কভার করছে, কারণ আমরা দেখলাম প্রফেশন, প্রফেস, প্রপাগেট এবং প্র্যাকটিস, তিনটে টার্ম দেওয়া আছে আর্টিকেল 25 এ। প্রফেস, প্রপাগেট এন্ড প্র্যাকটিস। Under which of the following articles of the Indian Constitution it has been provided that all minorities shall have the right to establish and administer educational institutions of their choice? আচ্ছা, এটা কোন আর্টিকেলে বলা আছে এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস অ্যাডমিনিস্টার করতে পারবে? এটা হচ্ছে বলা আছে আমাদের আর্টিকেল 30 তে, ঠিক আছে। আর্টিকেল 28 কি বলছে? আর্টিকেল 28 বলছে আমাদের ফ্রিডম as to attendance at religious instruction or religious worship in certain educational institution, educational institution, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেল 28 এ বলা আছে। আচ্ছা, ফ্রিডম টু অ্যাটেন্ডেন্স
at religious instruction, অর্থাৎ religious instruction and religious worship certain education institution ওরা করতে পারে। আচ্ছা, আর্টিকেল 29 কি বলা আছে? প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিজ এর কথা বলা আছে 29 এ। প্রোটেকশন অফ প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিজ এর কথা বলা আছে, ঠিক আছে। যেহেতু আর্টিকেল 21 এবং 30, সরি আর্টিকেল 21 বলছে, আর্টিকেল 29 এবং 30 আমাদের কালচারাল এডুকেশন রাইট কে করছে, এনডিএফিওর করছে। আচ্ছা, আর্টিকেল 30 তে কি বলা আছে? রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার, এটা যেটা বলা আছে দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশন ইনস্টিটিউশন, এটা লিখছে না। আর্টিকেল 31 এ কি বলা আছে? কম্পালসারি কম্পালসারি অ্যাকুইজিশন অ্যাকুইজিশন অফ প্রপার্টি এটা আমাদের 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে রিপিল করে দেওয়া হয়েছে। তাই এটা এখন আর নেই 31, ঠিক আছে। তাই রাইট টু প্রপার্টি ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। এটা এখন কোথায় আছে? না, এটা এখন আছে হচ্ছে আমাদের 300 এ, আন্ডার আর্টিকেল 300 এ তে আছে। Under which article right to constitutional remedies has been mentioned? আর্টিকেল 32 তে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ এর কথা বলা আছে। আর্টিকেল 18 এ কি বলা আছে? অ্যাবলিশন অফ টাইটেল এর কথা বলা আছে। অ্যাবলিশন অফ টাইটেল অর্থাৎ মহারাজাধিরাজ, রাজাধিরাজ, ঠিক আছে। অ্যাঞ্জেল প্রিয়া যেমন তোমরা এখন ফেসবুকে ব্যবহার করো, এটা কিন্তু নেওয়া যায় না, ঠিক আছে। তোমরা নিয়ে নাও, সেটা আলাদা ব্যাপার। রক রকি বয়, ঠিক আছে, এই যে টাইটেল গুলো। তো রাজাধিরাজ, মহারাজাধিরাজ, এই টাইটেল গুলো আগেরা যারা জমিদার ছিল তারা ব্যবহার করতো, ঠিক আছে। পরমহংস, এরকম কিছু টাইটেল। আচ্ছা, আর্টিকেল 20 তে কি বলা আছে? আর্টিকেল 20 তে আমাদের ডিটেনশনের এগেনস্টে বলা আছে, যেটা হচ্ছে অফেন্স, যেটা হচ্ছে আমাদের প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ও অফেন্সেস এর জন্য যেটা বলা আছে, ওই ডাবল জিওপর্ডাই, তারপরে হচ্ছে এক্সপোস্ট ফ্যাক্টো ল, যেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ল, ওই জায়গাটা বলা আছে আর্টিকেল 20 এর আন্ডারে। আর্টিকেল 25 এ কি বলা আছে? আর্টিকেল 25 এ বলা আছে হচ্ছে ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রি প্র্যাকটিস, প্রফেস এন্ড প্রপাগেট অফ রিলিজিয়ন, ঠিক আছে। এই আর্টিকেল গুলো আগেই আলোচনা হয়েছে, তাই লিখলাম না। Which one of the following writs is issued during the pendency of proceeding in a court? আচ্ছা, কোন একটা কোর্টের পেন্ডেন্সি যদি প্রসিডিংস যদি পেন্ডেন্সি থাকে, তাহলে কোন আর্টিকেলটা এখানে আর কোন রিটটা এখানে জারি করা হবে? তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে প্রহিবিশন। ম্যান্ডামাস কথার অর্থ কি? ম্যান্ডামাস মানে হচ্ছে কমান্ড, ঠিক আছে। কি কমান্ড? না, এটা হচ্ছে কোর্ট ইস্যু করতে পারে কোনো পাবলিক অথরিটি বা কোনো পাবলিক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, সে যদি তার ওয়ার্ক বা তার কাজ পারফর্ম না করে, সেক্ষেত্রে ম্যান্ডামাস ইউজ হয়। সার্টিওরারি কি? সার্টিওরারি হচ্ছে আপার কোর্ট কোনো লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনালকে সার্টিফাই করতে পারে। কিভাবে সার্টিফাই করবে? না, সে যদি কোনো জুরিসডিকশন দেয়, সেই জুরিসডিকশনটা কে ওরা ওভারসি করতে পারে, ঠিক আছে। সেই জুরিসডিকশনটাকে ওরা ক্যান্সেল করে নতুন জুরিসডিকশন দিতে পারে, সেটা হচ্ছে সার্টিওরারি। আপার কোর্ট কোনো লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনালের ক্ষেত্রে এটা করতে পারে। কোয়ারেন্টো মানে কি? বাই হোয়াট অথরিটি? অথরিটি অর্থাৎ এটা কি কোনো পাবলিক এমপ্লয়ি যদি আফটার তার টেনিওর কোনো পোস্ট হোল্ড করে, তাহলে কোর্ট ইস্যু করতে পারে কোয়ারেন্টো, কি না কোন অথরিটিতে তুমি ওই অফিসটা হোল্ড করছো সেটার জন্য। এটার নাম হচ্ছে বাই হোয়াট অথরিটি। তাহলে বাকিগুলো আমরা বুঝতে পারলাম। প্রহিবিশন হচ্ছে টু প্রহিবিট, বা পেন্ডেন্সি প্রসিডিংস থাকলে সেটা ক্লিয়ার করা, ঠিক আছে। Which among the following writs is used by court to a public official asking him to perform official duties? এটা আগেরটাই আমরা দেখলাম, ম্যান্ডামাস। ম্যান্ডামাসের ক্ষেত্রে কি বললাম?
ম্যান্ডামাসের অর্থ হচ্ছে কমান্ড, অর্থাৎ কেউ যদি তার ডিউটি পারফর্ম না করে, কোনো পাবলিক অথরিটি বা পাবলিক ইন্ডিভিজুয়াল, পাবলিক এমপ্লয়ি, তাহলে তাকে পাবলিক অফিসিয়ালকে আস্ক করা যে সে তার ডিউটি কিভাবে পারফর্ম করবে। প্রহিবিশনের ক্ষেত্রে বললাম যে প্রহিবিশন হচ্ছে প্রহিবিট করা কোনো লোয়ার কোর্টকে বা ট্রাইব্যুনালকে তার জুরিসডিকশনের বাইরে গিয়ে সে যদি কোনো কাজ করে তাহলে তাকে প্রহিবিট করাই যে প্রহিবিশন। কোয়ারেন্টো বাই হোয়াট অথরিটি সে তার পোস্টটা হোল্ড করছে আফটার টেনিওর কমপ্লিটেশন, সেটা হচ্ছে কোয়ারেন্টো। আর হেভিয়াস কর্পাস কি? টু হ্যাভ দ্য বডি অফ, টু হ্যাভ দ্য বডি, মানে কাউকে ধরো কোনো এক্সিকিউটিভ অ্যারেস্ট করলো, তাহলে যে অ্যারেস্ট হয়েছে তার কাছে সেই রাইটটা আছে, সে জিজ্ঞেস করতে পারে সে কোন গ্রাউন্ডের আন্ডারে তাকে অ্যারেস্ট করেছে, এবং সে যদি সেটার উত্তর না দেয় তাহলে কোর্ট এক্সিকিউটিভকে হ্যাভিয়াস কর্পাস জারি করতে পারে তার অ্যারেস্টের গ্রাউন্ড সম্পর্কে জানার জন্য, ঠিক আছে? টু হ্যাভ দ্য বডি অফ। চলো নেক্সট যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ম্যাচড কারেক্টলি, এদের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? কোয়ারেন্টো এনি পারসন, অবশ্যই কোয়ারেন্টো মানে কি? বাই হোয়াট অথরিটি হি ইজ হোল্ডিং দ্য পজিশন, ঠিক আছে, তাহলে এটা এনি পার্সনের ক্ষেত্রে হবে। ম্যান্ডামাস পাবলিক অফিসিয়ালস, অবশ্যই ম্যান্ডামাস মানে কি? কমান্ড, কমান্ড করছে কোনো পাবলিক ডিউটি সার্ভ করার জন্য, সে তার ডিউটি পারফর্ম করছে না, সেটা সার্ভ করার জন্য ম্যান্ডামাস পাবলিক অফিসিয়ালস কে দিতে পারে। প্রহিবিশন, প্রহিবিশন অবশ্যই লোয়ার কোর্টকে, সে যদি তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কাজ করে তাহলে আপার কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট তার লোয়ার কোর্টকে প্রহিবিট করতে পারে জুরিসডিকশনের বাইরে গিয়ে কাজ না করার জন্য, সেটা হচ্ছে প্রহিবিশন, এবং নিজের হাতে সেই জুরিসডিকশনটা নেওয়ার জন্য। আর সার্টিওরিটি, সার্টিওরিটি হচ্ছে সার্টিফাই করার জন্য, কি বলছে? কোয়াসি জুডিশিয়াল বডি, অবশ্যই ট্রাইব্যুনাল এন্ড নট দ্য কোর্টস, এই টার্মটার জন্য এটা হচ্ছে হবে না, কারণ আপার কোর্ট অবশ্যই লোয়ার কোর্টকে, ধর সুপ্রিম কোর্ট হলে হাই কোর্ট, হাই কোর্ট হলে ডিস্ট্রিক্ট কোর্ট যেগুলো হয়, তাকে সার্টিওরি বা সার্টিফাই করতে পারে সে যদি কোনো জুরিসডিকশন দেয়। আফটার জুরিসডিকশন হচ্ছে সার্টিওরি, আর ওই যে প্রসিডিংস চলাকালীন হচ্ছে প্রহিবিশন, এই দুটো মাথায় রাখবে। মানে ধরো কেউ জুরিসডিকশন দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, তারপরে সেই রায়টাকে পর্যবেক্ষণ করে সেই রায়টাকে চেঞ্জ করা, সেটা হচ্ছে সার্টিওরি। এটা আপার কোর্ট করতে পারে, লোয়ার কোর্ট, ট্রাইব্যুনাল, কোয়াসি জুডিশিয়াল বডি সবার ক্ষেত্রেই করতে পারে। আর প্রহিবিশন কি? সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট তাদের লোয়ার কোর্টের ধরো কোনো বিচার চলছে, সেই বিচার চলাকালীন সেটা যদি তাদের মনে হয় যেটা এটা লোয়ার কোর্টের জুরিসডিকশনের বাইরে, তাহলে তাকে প্রহিবিট করে, তাকে থামিয়ে দিয়ে নিজের আন্ডারে সেই জুরিসডিকশনটা নিতে পারে, এটাই হচ্ছে প্রহিবিশন। ওকে, চলো। Which of these is not included as a fundamental right in the Indian Constitution? এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে না? রাইট টু ফ্রিডম অফ স্পিচ, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এ, আমরা আগেই পড়েছি। রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল আন্ডার আর্টিকেল 14। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আন্ডার আর্টিকেল 32, আমরা পড়েছি। আর রাইট টু ইকুয়াল ওয়েজেস ফর ইকুয়াল ওয়ার্ক, এইটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না। এইটা কিসের মধ্যে পড়ে? এটা হচ্ছে ডিপিএসপি এর মধ্যে পড়ে, ঠিক আছে? ডিপিএসপি এর আন্ডার আর্টিকেল 38 সাবক্লজ ডি এর আন্ডারে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন এন্ড ওমেন এর কথা বলা আছে, ঠিক আছে? সরি, এটা 38 ডি নয়, এটা 39 ডি হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? 39 ডি, 39 সাবক্লজ বি। 38 এ হচ্ছে তো সিকিউর অ্যান্ড প্রোটেক্ট সোশিয়াল অর্ডার হুইচ স্ট্যান্ডস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, এটা হচ্ছে 38 আর্টিকেল। 39 ডি তে এটা বলা আছে। 39 এ যদি দেখি তাহলে হচ্ছে আমাদের লাইভলিহুড এর কথা বলা আছে। 39 বি তে হচ্ছে আমাদের 39 এ তে ফ্রি লিগ্যাল এইড এর কথাও বলা আছে, ঠিক আছে? এগুলো দেখবে। 39 বি তে হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশন অফ দ্য ম্যাটেরিয়াল রিসোর্স এর কথা বলা আছে। আর সি তে হচ্ছে আমাদের প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এর কথা বলা আছে 39 সি তে। আর 39 ডি তে হচ্ছে আমাদের ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন এন্ড ওমেন এর কথা বলা আছে। ওকে, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট fundamental right enable a man to chalk out his own life in manner he like best? ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেস, এটা বলেছি আমি আগে 1975 এ, যেটা ইন্দিরা গান্ধী ইলেকশন ম্যাল প্র্যাকটিসের এগেনস্টে হয়েছিল এলাহাবাদ কোর্টে। রাজনারায়ণ হচ্ছে
এ ফাইল করেছিল। আচ্ছা, গোলকনাথ কেস, এটা হচ্ছে 1967, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। এই কেসের হচ্ছে জুরিসডিকশনে সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্টটা দিয়েছিল, ফান্ডামেন্টাল রাইটস এনেবল এ ম্যান টু চক আউট হিজ ওন লাইফ ইন ম্যানার হি লাইক বেস্ট। এটা হচ্ছে গোলকনাথ ভার্সাস স্টেট অফ পাঞ্জাবের কেসের রায়। ওকে, আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাবজেক্টস কামস আন্ডার দ্য কমন জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট? এদের মধ্যে কোনটা কমন জুরিসডিকশনের মধ্যে পড়ে? মিউচুয়াল ডিসপিউটস অ্যামং দ্য স্টেটস, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের আন্ডারে পড়ে, অরিজিনাল, ঠিক আছে। ডিসপিউটস বিটুইন সেন্টার এন্ড স্টেট, এটাও সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন, ঠিক আছে। প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। হাইকোর্ট হচ্ছে আন্ডার আর্টিকেল 226 এবং সুপ্রিম কোর্ট হচ্ছে আন্ডার আর্টিকেল 32। প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইন্টারস্টেট ডিসপিউট, এটাও একটা সুপ্রিম কোর্টের ম্যাটার, ঠিক আছে। অতএব সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Right to vote and to be elected in India is a right to vote and to be elected in India is a constitutional right, এবং এটা যদি বলা হয় এটা হচ্ছে আন্ডার আর্টিকেল 326 এ বলা আছে, 326। 324 হচ্ছে ইলেকশন কমিশনের কথা বলা আছে, আর 326 হচ্ছে রাইট টু ভোটের কথা বলা আছে। কনস্টিটিউশনাল রাইট, এটা একটা লিগাল রাইট, ফান্ডামেন্টাল রাইট নয়, ঠিক আছে। চলো যাচ্ছি নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? আর্টিকেল 26 এ কি বলেছে? রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, একদম ঠিক আছে। আর্টিকেল 29 সাব ক্লজ 2, রাইট নট টু বি ডিসক্রিমিনেট ইন দ্য অ্যাডমিশন। আচ্ছা, আর্টিকেল 29 এ কি বলা আছে? আর্টিকেল 29 এ হচ্ছে আমাদের প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিজ এর কথা বলা আছে, এবং 29(2) তে রাইট নট টু বি ডিসক্রিমিনেটেড ইন অ্যাডমিশনের কথা বলা আছে, ঠিক আছে। আর্টিকেল 30 সাব ক্লজ 1, আর্টিকেল 30 রাইট টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন, এটাও ঠিক আছে। আর্টিকেল 30 তে হচ্ছে রাইট অফ দ্য মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা ছিল। আর্টিকেল 29 সাব ক্লজ 1 রাইট টু রিসিভ এইড ফ্রম দ্য স্টেট, এইটা বলা নেই। এটা হচ্ছে আর্টিকেল 29 সাব ক্লজ 1 এ কি বলা আছে না, এনি সেকশন অফ সিটিজেন্স, এনি সেকশন অফ সিটিজেন, তাদের যদি কোনো আলাদা ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ হয় বা স্ক্রিপ্ট অ্যান্ড কালচার হয়, স্ক্রিপ্ট অ্যান্ড কালচার হয়, তবে তাদের রাইট আছে সেটাকে প্রোটেক্ট করা, সেটাকে কনজার্ভ করা। তাদের রাইট হচ্ছে সেটাকে কনজার্ভ করা, এটাই হচ্ছে আর্টিকেল 29 সাব ক্লজ 1 এ বলা আছে, ঠিক আছে। রাইট টু রিসিভ এইড ফ্রম দ্য স্টেট ইজ নট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Who is part of the Indian constitutions refers to the responsibility of the state towards the international peace and security। আচ্ছা, ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটির কথা কোন এতে বলা আছে? ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, প্রিএম্বল। এটা হচ্ছে ডিপিএসপি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং আর্টিকেল যদি বলা হয় তাহলে এটা হচ্ছে আর্টিকেল 51 সাবক্লজ এ। আর্টিকেল 51 সাবক্লজ এ তে এটা বলা আছে যে টু প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির কথা আমাদের আর্টিকেল 51 সাবক্লজ এ তে বলা আছে, নট 51 এ। এটা হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, এই ছোট এইটা, ঠিক আছে, সাবক্লজ এ যেটা। ওকে, চলো, থ্যাংক ইউ, হোপ ইউ এনজয়েড দ্য সেশন। আশা করছি ভালো লাগছে, যদি লাগে সেটা জানিও অবশ্যই কমেন্ট সেকশনে। চলো, টাটা।